আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি খুব বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগে আপনাদের দেখাবো আমাদের থাইল্যান্ড ট্রিপের A to Z সব ইনফরমেশন। আজকের ব্লগটি যারা থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করছেন তাদের খুব বেশি কাজে লাগবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আজকে আপনাদের জানাবো থাইল্যান্ডে যেতে যা যা লাগে, থাইল্যান্ডের ভিসা সম্পর্কে, এয়ার টিকিট সম্পর্কে এবং আনুষঙ্গিক আরও যা যা কিছু লাগে তার সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে কিছু ডলার নিয়ে নিতে হবে আপনার থাইল্যান্ডে খরচ করার জন্য। আপনি ডলার মানি এক্সচেঞ্জ থেকে নিয়ে যাবেন, বাত খুব বেশি নিতে পারবেন না, তাই ডলার নিয়ে যাবেন খরচ করার জন্য। মানি এক্সচেঞ্জ থেকে সার্টিফিকেটটা অবশ্যই নেবেন এবং পাসপোর্টে এন্ডোর্স করে নেবেন। আমি নিয়েছিলাম নিবেদিতা মানি এক্সচেঞ্জ থেকে, যেটি ফকিরাপুল বক্সি হোটেলের নিচে আছে। তারপর লাগেজের ব্যাপারটা অবশ্যই নির্ধারিত ওজন অনুযায়ী নেবেন এবং হ্যান্ড লাগেজ 7 কেজি থাকে, আপনি 7 কেজি সামান্য বেশি নিতে পারবেন। পাওয়ার ব্যাংক অবশ্যই লাগেজে দেবেন না, আপনাদের হ্যান্ড ব্যাগে রাখতে হবে। লাগেজে দিলে এটা বিমানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, তাই অবশ্যই আপনি হ্যান্ড ব্যাগে রাখবেন আপনার পাওয়ার ব্যাংকটি। মাল্টি কারেন্সি কার্ডগুলো আপনাদের ব্যাংক থেকে অবশ্যই নেবেন, যেখানে অপশনগুলো আছে। মাল্টি কারেন্সি কার্ড ছাড়া আপনি বাইরের দেশে এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। আপনারা RFID কার্ড প্রোটেক্টরের কার্ডগুলো রাখতে পারেন, তাহলে আপনার কার্ড থেকে টাকা চুরি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে আপনি অবশ্যই ডলার এন্ডোর্স করে নিয়ে যাবেন, যাতে বাইরে এটিএম থেকে টাকাগুলো তুলতে পারেন। আমি লাগেজ স্কেলটা নিয়ে নিয়েছিলাম আমাদের লাগেজ মাপার জন্য, এটা খুব কাজে দিয়েছিল। আমরা আমাদের এয়ারলাইন্সের নির্ধারিত ওজন অনুযায়ী এই মেশিনটি দ্বারা আমরা ওজন মেপে নিয়ে গিয়েছিলাম, আমাদের সমস্যা হয়নি। এই মেশিনটি নিয়েছিলাম আমি ট্রেকম্যাট থেকে, তাদের প্রোডাক্টগুলো ভালোই, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এটা আমাদের থাইল্যান্ডের এই ভিসা আমি প্রিন্ট করে নিয়েছি। ভিসা করেছি আমি আমাদের ভাইয়ের রয়্যাল ওভারসিজ এজেন্সি থেকে, টিকিটও আমরা ওখান থেকে কেটেছি। আপনারা যে কোনো টিকেটিং, ভিসা এবং ট্যুর প্যাকেজের জন্য রয়্যাল ওভারসিজে যোগাযোগ করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এখন আসি হোটেল বুকিং সম্পর্কে বলতে। আমি হোটেল বুকিং করেছিলাম Agoda অ্যাপের মাধ্যমে। আপনি Agoda অ্যাপ প্লে স্টোর থেকে নামিয়ে আপনি আপনার যেখানে যাচ্ছেন সব ইনফরমেশন দিবেন। আপনার অ্যাডাল্ট কয়জন, চাইল্ড কয়জন এবং আপনার প্লেস, ঠিকানা, কবে চেক ইন, কবে চেক আউট, ওইগুলো দিলে আপনি আপনার পছন্দ অনুযায়ী হোটেল পাবেন। বলে নেওয়া ভালো, হোটেলের প্রাইস যা দেখাবে তার সাথে 2000 টাকা অ্যাড হবে ট্যাক্স হিসেবে, সেই অনুযায়ী আপনার বুক করবেন। বুক করার পর এরকম কনফার্মেশন লেটার চলে আসবে, এটি আপনার সাথে রাখলেই হবে, তাহলে হোটেলে দেখালেই আপনি আপনার রুম পেয়ে যাচ্ছেন। Agoda অ্যাপে কোনোই ফ্রড হওয়ার সম্ভাবনা নেই, আপনারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন। আমাদের ফ্লাইট ছিল 10টায়, আমাদের চেক ইন ছিল 7টায়। আমরা 6টার কিছু পরে বের হয়ে যাই। সকালে রাস্তা ফাঁকাই ছিল, আমরা 7টার আগেই পৌঁছে গিয়েছিলাম আমাদের চেক ইনের জন্য। আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে অবশ্যই এই টাইমগুলো মেনটেন করবেন, কারণ কখন কোন প্রবলেম হয় বলা যায় না, তাই একটু আগে যাওয়াই ভালো। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আসলে অনেক সময় লাগে চেক ইন, ইমিগ্রেশন প্লাস আপনার ব্যাগ চেকিং, এগুলো সব কিছুতে অনেক বেশি টাইম লেগে যায়, তাই একটু আগে যাওয়াই ভালো। আমাদের ব্যাগগুলো দিয়ে দিচ্ছি স্ক্যানারে, স্ক্যান হচ্ছে। আপনি স্ক্যান হয়ে গেলে আপনি আপনার ব্যাগগুলো এই ট্রলিতে তুলে নেবেন, তাহলে আপনার জন্য বহন করার সুবিধা হবে। আমি এখন চেক ইন করছি, যদি এটা এখানে ভিডিও করতে মানা করছিল। আমাদের ইমিগ্রেশন হচ্ছে, ইমিগ্রেশনের প্রবলেমে পড়েছিলাম। আমরা যারা ভিসা করছিলাম তাদেরকে আবার পাঠিয়েছিল চেকিংয়ের জন্য। আপনার এজেন্সিতে অবশ্যই এ ব্যাপারে কথা বলে নেবেন, আপনাদের যাতে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয়। আমার বন্ধু US বাংলাতে চাকরি করে, তো সে আমার জন্য একটা প্রাইভেট কার অ্যালট করে দিয়েছিল। সবাই সাধারণত বাসে যায়, কিন্তু স্পেশাল গেস্ট যারা তাদেরকে তারা এই প্রাইভেট কার সার্ভিসটি দিয়ে থাকে। এবার বলে আমাদের টিকিট প্রাইসটা ঢাকা টু ব্যাংকক এবং ব্যাংকক টু ঢাকা আমাদের পড়েছিল 2 জন অ্যাডাল্ট এবং 1 জন ইনফ্যান্ট, আমার বাচ্চা 2 বছরের নিচে। টিকিট প্রাইস পড়েছিল 80,000 টাকা। US বাংলার প্ল্যানটা ভালোই ছিল, কিন্তু লেগ স্পেসটা আমার কাছে কম লেগেছে। খুব বড় জার্নি না যদিও, তারপরও আরেকটু লেগ স্পেস থাকলে ভালো হতো, বাট আদারওয়াইজ তাদের সার্ভিস বলেন ওভারঅল খারাপ ছিল না। ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। বাচ্চাদের জন্য আপনার আলাদা করে একটি সেফটি বেল্ট দিয়ে দেয় তারা, অবশ্যই সেটি বাঁধবেন টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়। আমরা এখন টেক অফের জন্য প্রস্তুত, আমরা টেক অফ করে ফেলেছি।
থেকে আসলে আমাদের ঢাকা শহরটা খুবই সুন্দর লাগে। আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, খাবারের জন্য কিছু অপশন ছিল, গরু, পোলাও এবং সবজি, সাথে পায়েস দিয়েছিল, পানি ছিল। এছাড়া অপশন ছিল ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবলের। আমার ওয়াইফ নিয়েছিল এটি এবং আমি পোলাও এবং গরুর মাংস নিয়েছিলাম, সাথে ড্রিঙ্কস দিয়েছিল। খাবারের টেস্ট যদি বলি, খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না এয়ারলাইন্স অনুযায়ী। নিচে পুরোটা সবুজ এবং উপরে মেঘ, দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। 2 বছরের নিচে বাচ্চার জন্য সিট দেওয়া হয় না, তাই বাচ্চাকে কোলেই রাখতে হবে। কিছুক্ষণ পর চা এবং কফি দিয়েছিল, আপনি যেটা ইচ্ছা নিতে পারবেন। আমরা 2.5 ঘন্টার ফ্লাইট করার পর ব্যাংককে পৌঁছে গিয়েছি। আমরা এখন ল্যান্ড করছি। উপর থেকে বোঝা যাচ্ছিল আমরা খুব সুন্দর একটি দেশে এসেছি, আলহামদুলিল্লাহ। এই দেশের বাকি সৌন্দর্য আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। এখান থেকে বাসে যাওয়া লাগে না, প্লেন ডিরেক্ট আপনাকে এয়ারপোর্টে নিয়েই নামাবে। ওখান থেকে আপনি ডিরেক্ট এয়ারপোর্টে নামবেন। এসকেলেটরের মতো এগুলো খুব উপকারে এসেছে। এয়ারপোর্টটা খুব বেশি বড়, তাই এটা যাওয়াটা কষ্টকর। ফার্স্টে আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে। ইমিগ্রেশনে আপনার কাছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড যাবে। এটা আপনি এয়ারপোর্টেই করতে পারবেন, ওখানে তাদের প্লেস আছে। এটা করে তাদের জমা দিলেই হবে। আমি সিম নিয়ে নিলাম। আমি সিম নিয়েছিলাম 8 দিনের জন্য, 15 GB এবং 100 বাত টক টাইম সহ। আমার পড়েছিল 400 বাত, যা বাংলাদেশি টাকায় 1600 টাকা। আমরা ইমিগ্রেশনের পর আমাদের লাগেজগুলো কালেক্ট করলাম, ট্রলিতে নিয়ে নিলাম। এখন আমরা ডোমেস্টিকের জন্য যাচ্ছি। এয়ার এশিয়া হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্লাইট। এই লিফটের মাধ্যমে আপনি ট্রলি নিয়ে উপরে যেতে হবে। উপরে ডোমেস্টিক ফ্লাইটে করে আমরা এখন যাব ফুকেট। আমরা ব্যাংকক থেকে ফুকেট যাব। ব্যাংকক থেকে ফুকেট আপ ডাউন আমাদের টিকিট পড়েছে 29,000 টাকা টোটাল, আমি এবং আমার ওয়াইফ এবং বাচ্চা সহ। এই সাইনটা দেখলে বুঝবেন এখানে ওয়াশরুম আছে, টয়লেট লেখা থাকে না বেশিরভাগ জায়গায়। আমরা এখন চেক ইন করবো। বাচ্চা সহ খুব প্রায়োরিটি দিচ্ছিল, তারা লাইন থেকে এগিয়ে দিচ্ছিল। এটা খুব ভালো লেগেছে আমাদের কাছে। আমরা এখন লাঞ্চ করব, খুঁজছিলাম হালাল খাবার, আসলে খোঁজা লাগে। তো KFC-টা তারা বললো হালাল, যেহেতু চিকেন এখন আমাদের খেতে হলো এটাই। খুব বৃষ্টি হচ্ছিল থাইল্যান্ডে, তাই আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছিল। আমরা অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। আমরা এখন বিমানে উঠব। আমাদের স্ট্রলারটা নিয়ে যাচ্ছে। স্ট্রলার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না কোনো জায়গায়, ইন্টারন্যাশনাল না, ডোমেস্টিকেও না। দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি হয়েছিল, এখনও বৃষ্টি হচ্ছে। আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে এসে বসেছি। প্লেনটা খুব সুন্দর ছিল। লেগ স্পেসটা আমি বলবো US বাংলার মতনই, ভিতরে পরিবেশ প্লাস সিটগুলো ভালো ছিল। আমরা এখন টেক অফ করছি রাতের সময়। ফুকেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। উপর থেকে ব্যাংককটা দেখতে কত সুন্দর দেখেন, চারিদিকে শুধু লাইট আর লাইট। অনেক আলোকিত একটি শহর ব্যাংকক। আমাদের ডোমেস্টিকে কোনো খাবার ছিল না, খাবার ইনক্লুডেড ছিল না, কিন্তু আপনি পেমেন্টের মাধ্যমে খাবার পাবেন। এখানে খাবার অ্যাভেলেবেল ছিল।
আমরা ল্যান্ড করেছি ফুকেটে। আমরা একটি ট্যাক্সি নিয়ে নিয়েছি। আমি গ্র্যাব এবং বোল্ট দুটোই ডাউনলোড করেছিলাম, কিন্তু দেখলাম ট্যাক্সি আর ওটার ভাড়া খুব বেশি পার্থক্য নেই। তাই ভাবলাম সারাদিন ট্রাভেল করে আসলে খুব হ্যাসেলের মধ্যে ছিলাম, তাই ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম। আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পর্যন্ত পড়েছিল 700 বাত, যা বাংলাদেশি টাকায় 2800 টাকা। আমরা এখন আছি ফুকেটে। ফুকেটটাও সুন্দর, রাতের বেলা যদিও এটার আসল সৌন্দর্য বোঝা যাচ্ছিল না। থাইল্যান্ডেও কম বেশি ভালোই ট্রাফিক আছে, বাংলাদেশের মতো না হলেও কম বেশি আমরা ট্রাফিক পেয়েছি। থাইল্যান্ডে যা বুঝলাম, খাবার এবং যাতায়াত খরচটা মোটামুটি ভালোই বেশি। আপনার হোটেল রুমগুলো আপনি রিজনেবলে পাবেন, আদারওয়াইজ ফুড কস্ট এবং ট্রান্সপোর্টেশন কস্ট এটা একটু বেশি, এটা মাথায় নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি ফুকেটে। আমাদের হোটেলের নাম ছিল কোকন এপিকে হোটেল। থাইল্যান্ডের বেশিরভাগ হোটেলে 1000 বাত সিকিউরিটি মানি রাখে। চেক আউটের সময় এটা দিয়ে দিবে যদি না আপনার দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকে হোটেলের। এটা আমাদের হোটেলের রুম। যেহেতু এক রাত থাকবো, নর্মাল একটি রুমই নিয়েছিলাম, কিন্তু রুমটি খারাপ ছিল না, রুমটি মোটামুটি ভালো বড়ই ছিল। এখানে প্রয়োজনীয় সব কিছুই ছিল, পানি ছিল, ইলেকট্রিক কেটলি ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, আলমারি আছে। রাউটার আছে, ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলের উপর আপনার ওয়াশরুমের প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিয়েছিল তারা। এবং সবচেয়ে ভালো কথা, এসি আছে। থাইল্যান্ডের আপনি যে কোনো কম দামি হোটেলও যাবেন, সব হোটেলে এসি আছে। ওয়াশরুমটা মোটামুটি বড়ই ছিল এবং ভালো ছিল। হোটেলটা বাংলাদেশি টাকায় 2000 টাকা পড়েছিল আমাদের পার নাইট। আমরা এখানে ব্রেকফাস্টও পাবো। তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে অবশ্যই রিজনেবল। আমরা বের হয়ে পড়লাম রাতে খাবারের জন্য। থাইল্যান্ডে যেটা বলেছিলাম, ফুড কস্টটা মোটামুটি ভালোই বেশি। আপনি দুজন মানুষ আপনি খেতে হলে প্রতিবেলায় 1500 থেকে 2000 টাকা গুনতে হবে মোটামুটি, যদি একটু ভালো খাবার খেতে চান। আমরা ফুকেটের স্ট্রিটে আসলে ওরকম ভালো কোনো খাবার পাইনি, দেখছিলাম বিভিন্ন জায়গায়। একটা রেস্টুরেন্টে ডিনার করতে চলে আসলাম। আমরা নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস এবং স্টিম রাইস উইথ চিকেন ফ্রাই। খাবার টেস্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। সাথে কোক নিয়েছিলাম। আমরা এখন এসেছি ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে যাব। এখানে আমরা 2 রাত থাকবো। সেটার শিপ ঠিক করতে 1700 বাতে আমাদের ঠিক হয়েছিল। তারা হোটেল পিক আপ সহ 2000 চেয়েছিল, কিন্তু আমাদের হোটেল থেকে তাদের পিক আপ সম্ভব নয়, দূরে, তাই 1700 বাতে রাজি হয়েছিল। এটাই এখানে সর্বনিম্ন। এছাড়া অন্যান্যরা আরও বেশি চাচ্ছিল। আপনি এখানে প্রত্যেকটা জায়গায় ওয়াশিং মেশিন পাবেন, আপনাদের কাপড়গুলো এখানে ধুতে পারবেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে থাইল্যান্ডের অনেকগুলো ভিডিও আসছে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।